ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো আমরা কিন্তু প্রায় এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি বলতে পারো। আমরা এখন কৌণিক গতি অংশ পড়তেছি। রৈখিক গতি অংশের আমাদের ছোট্ট একটা টপিক বাকি আছে, রকেট আর ঘর্ষণ। এই দুইটা টপিক হলে রৈখিক গতি অংশ হয়ে যাইতো। তো আমরা এই দুইটা টপিক একেবারে শেষের দিকে পড়বো, কারণ কৌণিক গতির সাথে ঘর্ষণের কিছু আলোচনা আছে। তো এই কারণে আমরা ঘর্ষণ টপিকটাকে শেষের দিকেই পড়ব। তো চলো আমরা আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা জড়তার ভ্রামক শিখছিলাম, বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই দুইটা উপপাদ্যের সাহায্যে যে কোনো জটিল ক্যালকুলেশন জড়তার ভ্রামক বের করার, সেটা আমরা শিখে গেছিলাম। তো আজকে আমরা প্রথমে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব, দেন আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ব। টপিকটা হচ্ছে কৌণিক গতিশক্তি। যেমন তুমি তো রৈখিক গতিশক্তি চিনো, তাই না? রৈখিক গতিশক্তি কি? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি যদি বলি কৌণিক গতিশক্তি কত, তো কৌণিক গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এম এর জায়গা দখল করবে আই এবং ভি এর জায়গা দখল করবে ওমেগা। হাফ এম ভি স্কোয়ারের জায়গায় হবে হাফ আই ওমেগা স্কোয়ার। তো সেটা কিভাবে হবে সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো চলো আমরা আগে জড়তার ভ্রামকের কয়েকটা প্রবলেম একটু সলভ করি। 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে দুটি গোলক পরস্পরের সাথে স্পর্শ করানো আছে। এবার চিত্রটাকে দিচ্ছি, মেইনলি এই কোশ্চেনে চিত্রটাকে দেওয়া আছে যে এইটা একটা গোলক, এইটা একটা গোলক, দুইটা গোলক পরস্পরের সাথে স্পর্শ করানো আছে। এই গোলকের ভর এম, ব্যাসার্ধ আর। এই গোলকটারও ভর এম, ব্যাসার্ধ আর। এখন আমাদের বলা হচ্ছে যে এই যে গোলকটা, এক পাশে এই যে গোলকটা, এই গোলকের স্পর্শ কক্ষ এক্স ওয়াই, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে এটা আমাদের বের করতে হবে। আমরা কোনো মান পাবো না, আমরা এম এবং আর দিয়ে জড়তার ভ্রামকটাকে প্রকাশ করতে পারবো, ওটাই আমাদের চাওয়া হয়েছে। একটা কনফিউশন, সেটা হচ্ছে গোলক, এই দুইটা গোলক কি গোলক। দেখো, যদি কি গোলক বলে না দেয় তাহলে নিরেট ধরে হিসাব করবা, কিন্তু তুমি দেখবা যে ম্যাথই তোমার আসুক না কেন, সেখানে গোলকটা কি ধরনের গোলক এটা বলে দেওয়া থাকবে। সুতরাং টেনশনের কিছু নাই, এখানে বলে দেওয়া আছে এই যে এই দুইটা গোলক হচ্ছে নিরেট গোলক। তো আমাদের এখন বলছে নাও এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। এটা হচ্ছে এই গোলকটার স্পর্শ কক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। দেখো, একটা গোলক থাকলে কিন্তু আমরা পারতাম, একটা গোলক, এটা প্রথম গোলক। এই গোলকটা থাকলে কিন্তু আমরা পারতাম। সবাই একটু বোর্ডে থাকো, দেখো বোঝা লাগবে। যদি গোলক একটা হইতো, এই যে একটা গোলক, তাহলে এই গোলকের কি কেন্দ্র দিয়ে না স্পর্শ কক্ষ দিয়ে, এবং এই স্পর্শ কক্ষ দিয়ে এটা আমরা বের করা শিখছিলাম। তো এক্স ওয়াই এই অক্ষের সাপেক্ষে প্রথম যে গোলকটা, এটাকে আমরা বললাম ধরো 1 নং গোলক। এই 1 নং গোলকের জড়তার ভ্রামক কত? তাহলে দেখো এটা I1, 1 নং গোলকের জড়তার ভ্রামক। কিভাবে বের করব? আমাদের তো লাগবে এই অক্ষের সাপেক্ষে। ভালো করে খেয়াল করো, তাড়াতাড়ি আমরা দৌড়ে কেন্দ্রে চলে যাব, সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টে চলে যাব। সেই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে এই অক্ষের সমান্তরাল ভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এটা তো কেন্দ্রগামী অক্ষ, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা তো জড়তার ভ্রামক জানি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি। এই অক্ষটাই তো সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ জি পয়েন্ট, এই বিন্দু দিয়ে এই অক্ষের সমান্তরালে গমনকারী অক্ষ, কি তাই না? তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত এটা তো আমরা জানি, এটা তো সূত্র 2/5 এম আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার? দেন আমার তো লাগবে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আইজি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস গোলকের ভর এম এবং দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, তো লম্ব দূরত্ব এটা তো গোলকের ব্যাসার্ধ, তাহলে এম আর স্কোয়ার।
তো এইটা গত ক্লাসে দেখো আমরা হিসাব নিকাশ করছিলাম, নিচে 5 2 5 7/5 mr²। দেখো এটা আছে কিনা, এটা তো হিসাব করলাম। এটা যদি হিসাব করতে পারি তাহলে এইবার এই গোলকের জন্য হিসাব করব, এবার এই গোলকটার জন্য হিসাব করব। এই গোলকের জন্য হিসাবটা গেল, এবার এই গোলকটার জন্য হিসাব করব। তাহলে তাকাও, এই গোলকটাকে এবার এখানে আঁকলাম, এই যে এটা হচ্ছে এই গোলকটা। এবার এই গোলকের সাপেক্ষে এই গোলকের জন্য এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখো I2। তুমি বলো আমি কি এই গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চাইতেছি? না, অক্ষ কোথায়? এখানে না। এবার তুমি কিন্তু এটার কথা ভুলে যাবা, এটা কিন্তু নেই, চিন্তা করবা এটা আর নাই, এটা বাদ, এটা আর নাই, ঠিক আছে, এটা ভুলে যাবা। তাহলে আমাদের এই অক্ষের সাপেক্ষে লাগবে। তো আমি কি করব, দৌড়ায় চলে যাব এর কেন্দ্রে, সেন্টার অফ গ্র্যাভিটি জি পয়েন্টে। তাহলে এখান থেকে যে অক্ষটা আঁকবো সেটা এই অক্ষের যেন সমান্তরাল হয়, এই যে হলো সমান্তরাল, সমান্তরাল। এবার তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত? 2/5 mr²। ওকে, প্লাস এবার এই অক্ষ দুই অক্ষের এই গোলকের ভর m, এবার এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব বলো তো এটা কত? এটা কত? r r r 3r। তাহলে m 3r তার স্কোয়ার, তাহলে m 3r তার স্কোয়ার, তাহলে কত হয়? 3×9, 2/5 যোগ 9 যোগ 9 47/5 mr²। এবার টোটাল জড়তার ভ্রামক এই দুইটা যোগ করে দিলে হয়ে গেল। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আবার আসো, আমি এই চিত্রে আরেকবার দেখাচ্ছি। এবার আমরা একবারে করবো, এবার তো ভেঙে ভেঙে করছি, এবার আমি এই অক্ষের সাপেক্ষে একবার দুটো হিসাব করে ফেলবো। তাহলে I(x(y) দুটো না, 1 2, তাহলে I1 I2। ওকে, তাহলে প্রথমে আসো এটার এই অক্ষ লাগবে, এই অক্ষ আমি জানি না, আমি জানি সেন্টার। তাহলে সেন্টার দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr²। দেন সমান্তরাল অক্ষ উপপাদ্য, এর ভর m, দুই অক্ষের মধ্যকার দূরত্ব r²। ডান। তারপরে এবার আসো I2 কার? এর জন্য। তাহলে এর জন্য আমার এই অক্ষের সাপেক্ষে লাগবে, তাহলে চলে যাব এর মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু দিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি এই পয়েন্টের সাপেক্ষে জড়তার ভ্রামক 2/5 mr², 2/5 mr²। দেন এর ভর m, এবার দুই অক্ষের মধ্যকার দূরত্ব r r r 3r তার স্কোয়ার। বোঝা গেছে? এইবার সবগুলো যোগ করে দাও, তাহলে 2/5 যোগ 1 যোগ আবার 2/5 যোগ 3×9, তাহলে হবে 54/5 mr²। শেষ। বুঝতে পারছো? যদি না বুঝো একটু বুদ্ধি খাটাও, এবার তোমার বুঝতেই হবে, ঠিক আছে? বুঝতেই হবে, চেষ্টা করবা জোর করে বোঝার, যে বুঝতেই হবে, কেন আমি বুঝবো না। এবার আসো, বলা হচ্ছে তিনটি নিরেট গোলক, তিনটি নিরেট গোলক পরস্পরের সাথে স্পর্শ করানো আছে, পরস্পরের সাথে স্পর্শ করানো, সবগুলোর ভর m এবং ব্যাসার্ধ r, ব্যাসার্ধ r। বলা হচ্ছে অক্ষটি একটি গোলকের কেন্দ্রগামী, অক্ষটি একটি গোলকের কেন্দ্রগামী এবং বাকি দুটি গোলককে স্পর্শ করে যায়, বাকি দুটি গোলককে স্পর্শ করে যায়। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I কত বের করতে হবে। কয়টা গোলক? তিনটা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে আছে, একটার সাথে আরেকটা স্পর্শ করে আছে। বুঝো তো? আমি একটু আঁকি, এই একটা গোলক, এই একটা গোলক এবং এই একটা গোলক। দেখো
তিনটাই পরস্পরের সাথে স্পর্শ করে আছে। প্রত্যেকটার ভর এম এবং প্রত্যেকটার ব্যাসার্ধ ক্যাপিটাল লেটার আর। বলছে অক্ষ কেমন? অক্ষ হচ্ছে একটি গোলকের কেন্দ্র দিয়ে যায় এবং বাকি দুইটি গোলককে স্পর্শ করে যায়, এটা হচ্ছে অক্ষ। তাহলে অক্ষটা আঁকো তো, চেষ্টা করো আঁকার। ধরো আমি অক্ষটা আঁকলাম, এই দেখো এইটা হচ্ছে অক্ষ, হলো? এটা তো এটাকে স্পর্শ করে গেল, বাকি দুটাকে তো স্পর্শ করলো না। ওকে, তাহলে এরকম হবে অক্ষ, এই যে। না, এটা তো দুইটার কেন্দ্র দিয়ে গেছে, বাকিটাকে তো স্পর্শই করলো না। বলছে একটার কেন্দ্র দিয়ে যাবে, বাকি দুইটাকে স্পর্শ করবে। দেখো তো, একটার কেন্দ্র দিয়ে যাবে, এই যে সেন্টার দিয়ে, ধরো এর সেন্টার দিয়ে যাবে, আর বাকি দুইটাকে স্পর্শ করবে, তো বাকি দুইটার স্পর্শ বিন্দু এই তো হয়ে গেছে। এটার কেন্দ্র দিয়ে যাবে, বাকি দুইটার স্পর্শ করে যাবে, তাহলে এই না অক্ষ? দেখো তো বোঝো কিনা, এই যে অক্ষ। এবার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে ফেলতে হবে। কয়টা গোলক? তিনটা গোলক। চেষ্টা করো, তুমি পারবা। অনেকে বলতে পারো যে ভাই যদি ধরেন এর কেন্দ্র দিয়ে গেল, এই দুইটাকে স্পর্শ করে গেল, এরকম ভাবে আঁকি, তো এরকম ভাবে আঁকলে কি আলাদা নাকি? একই তো কথা, একই তো কথা। প্রত্যেকটার ভর এম, ব্যাসার্ধ আর, ভর এম, ব্যাসার্ধ আর। ওকে, আচ্ছা দেখো, নিরেট গোলক কিন্তু এই যে এর তো কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে জড়তার ভ্রামক আই হবে I1, I2 এবং I3। দেখো I1 এর জন্য যদি I1 বলি, I1 এর তো কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গমনকারী নিরেট গোলকের জন্য অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 2/5 m²। ডান, প্রথম গোলক ডান। এবার দেখো তো এই গোলকের কি স্পর্শক, এই গোলকের কি স্পর্শক হিসাব করা যাবে না? কোন উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমার লাগবে এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, তাহলে আমি আগে মধ্যবিন্দু দিয়ে এই অক্ষের সমান্তরালভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে নিই। মধ্যবিন্দু দিয়ে গেলে কত? মধ্যবিন্দু দিয়ে গেলে তো 2/5 mr²। তাহলে মধ্যবিন্দু দিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট তার সাপেক্ষে নিলাম। নেওয়ার পরে এর ভর এম, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, তাহলে আর এর স্কোয়ার। ডান। ঠিক একইভাবে এর জন্য আমার তো এই অক্ষের সাপেক্ষে লাগবে, তাহলে আমি এর মধ্যবিন্দু দিয়ে গমনকারী অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নিই। কত? 2/5 mr²। ওকে, ভালো কথা। তারপর এর ভর এম এবং দুই অক্ষ, এই যে দুই অক্ষ মধ্যবর্তী লম্ব দূরত্ব এটা, তাহলে দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব তো ব্যাসার্ধ r²। তাহলে এবার আসো 2/5, তাহলে 2/5 × 3 এর সাথে যোগ 2, তাহলে 16/5, 16/5 mr²। বুঝতে পারছি? পারবো না আমরা? গুড। আসো, বলা হচ্ছে 0.3 কেজি ভরের 0.3 কেজি ভরের আর 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি রিংয়ের সাথে 0.1 কেজি ভরের এবং 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরু সুষম দণ্ড ব্যাসার্ধের সমান্তরালে বা ব্যাসের সমান্তরালে সংযুক্ত আছে। রিংয়ের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। রিংয়ের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আসো
চিত্র আঁকি। একটা রিং, নট গোলক, রিং কিন্তু এটা একটা রিং। রিংয়ের সাথে রিংয়ের ভর জানা, ব্যাসার্ধ জানা। রিংয়ের সাথে 0.1 কেজি ভরের এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরু সুষম দণ্ড ব্যাসার্ধের সমান্তরালে, এই যে এটা সেন্টার, তাহলে ধরো এই পয়েন্টে সংযুক্ত আছে, তাহলে এই পয়েন্টে ব্যাসার্ধ এটা, তাহলে সেই ব্যাসার্ধের সমান্তরালেই সংযুক্ত আছে, এই যে এরকম ব্যাসার্ধের সমান্তরালে সংযুক্ত আছে এটা। তাহলে আমাদের এখন কি চাইছে রিংয়ের মধ্যবিন্দু, রিংয়ের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, যে কোন কেন্দ্রগামী অক্ষ মধ্যবিন্দু, এই কেন্দ্রগামী ধরো ও বিন্দু, এর সাপেক্ষে জড়তার ভ্রামক। বুঝছো? আমরা একটু সাইড ভিউ আঁকি, এটা তো টপ ভিউ, এটা হচ্ছে এরকম ভাবে আছে, এই যে এটা তো এভাবে আছে। আমি যদি এভাবে আঁকি তাহলে সাইড থেকে দেখতে কেমন লাগবে? সাইড থেকে জিনিসটাকে দেখতে কেমন লাগবে? এরকম লাগবে না? এই যে এরকম মনে হবে না সাইড থেকে দেখতে? বুঝছো আমার কথা? বুঝছো? সাইড থেকে দেখলে তাহলে এর সাথে এই যে সরু সুষম দণ্ড সংযুক্ত, সরু সুষম দণ্ড সংযুক্ত। আমাদের এখন এই যে সেন্টার, এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাইছে। একটু বুদ্ধি খাটাও, দেখো হয়ে যাবে, একটু বুদ্ধি খাটাইলে হয়ে যাবে। তাহলে কয়টা বস্তু? দুটো, রিং দণ্ড, রিং দণ্ড, এটা অক্ষ। তাহলে আই জড়তার ভ্রামক আই রিং প্লাস আই দণ্ড। আসো তো ভাই রিং এর জন্য বলো তো, রিং এর জন্য কি হবে? রিং এর ভরকে আমি বললাম এমন, ব্যাসার্ধকে বললাম আর, এই যে ব্যাসার্ধ আর। তাহলে রিং এর জন্য হবে মধ্যবিন্দু দিয়ে রিং, রিং, তাহলে রিং এর জন্য এম আর স্কোয়ার, রিং এর জন্য এম আর স্কোয়ার, তো এম অন আর স্কোয়ার রিং এর জন্য। ডান। এবার আসো দণ্ড, দণ্ডের জন্য জড়তার ভ্রামক, তাহলে 1/3 না 1/12? এই অক্ষটা কি দণ্ডের মধ্যবিন্দু? না, তাহলে 1/12 না। তাহলে কি দণ্ডের প্রান্তবিন্দু? না, তাও তো না। এ তো দণ্ডের মধ্যবিন্দুও না, প্রান্তবিন্দুও না, এটা তো দূরের এই যে এই অক্ষ। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমনে বের করব? টেনশন করা যাবে না। তুমি কি করবা? দৌড়ায়, তোমার এই অক্ষের সাপেক্ষে লাগবে, তুমি দৌড়ায় চলে যাবা রিংয়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু দিয়ে এই যে অক্ষ, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক তো জানো নাকি? এটা জি পয়েন্ট, এটা তো আমরা জানি নাকি? 1/12। ধরো রিংয়ের ভর m2 আর রিংয়ের দৈর্ঘ্য হচ্ছে l, তাহলে m2 l স্কয়ার, m2 l স্কয়ার। বুঝে গেছে? এটা তো জানি। তাহলে দণ্ডের জন্য দেখো 1/12 m2 l স্কয়ার দণ্ডের জন্য নিলাম। এবার তারপরে কি নিব? তারপরে নিব রিংটার ভর, সরি দণ্ডটার ভর, যেহেতু দণ্ডের, তারপরে বস্তুটার ভর, দণ্ডের ভর, দণ্ডের ভর। বুঝছো? তুমি রিং এখন আর চিন্তা করবে না, রিং নেই, রিং বাদ, রিংয়ের কাজ হয়ে গেছে। এই অক্ষের সাপেক্ষে লাগবে, তাহলে এর সমান্তরালে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস দণ্ডের ভর এবং দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের গুণফলের, লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। তাহলে এটা কত? এটা তো আর, এটা তো আর, আর এটুকু কত? এটুকু তো l/2। তাহলে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বটা কত? দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বটা এইচ কত? এই যে এইচ হচ্ছে r প্লাস l/2, r প্লাস l/2। তাহলে যে প্লাস m2 r প্লাস l/2 তার স্কোয়ার। এবার সব মান জানো, বসাই দিবা, বাকি কাজ করবে ক্যালকুলেটর। রিংয়ের ভর 0.3, রিংয়ের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে 0.20 তার স্কোয়ার। ঠিক আছে? এবার 1/12, 1/12 m2 দণ্ডের ভর 0.1 কেজি, এল দণ্ডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, 0.50 তার স্কোয়ার, m2 0.1, আর 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 20 সেন্টিমিটার ব্যাসার্ধ 0.20, 0.50 এল এর মান /2 তার এখানে স্কোয়ার। এবার ভাই বাকি কাজ ক্যালকুলেটর করবে, এত কেজি মিটার স্কোয়ার।
কেজি মিটার স্কোয়ার। শেষ হয়ে গেল। জড়তার ভ্রামক নিয়ে আর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। জড়তার ভ্রামকের আরও অনেক ধরনের ম্যাথ হইতে পারে, তুমি দেখবা বোর্ড বইতে এত কিছু নাই, তোমাকে আমি অনেক কিছু করে রাখছি, ঠিক আছে? আর নিজে একটু চিন্তা ভাবনা করবা, নিজে একটু চেষ্টা করবা। জড়তার ভ্রামকের ম্যাথ করলে মনে করো যে 2-3 ক্লাস বসেই খালি ম্যাথ করা যায়, জড়তার ভ্রামকের এত ম্যাথ বানানো যায়, তুমি নিজেই 2-1টা বানাই নিতে পারবা, পারবা না? ধরো আমি তোমাকে গোলক দিয়ে করাইছি, যে দেখো গোলক 3টা, এখানে কয়টা ছিল 2টা, কেন 4টা দিলে একটা হয় না? এটা তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তুমি এটা নিজে করবা। 4টা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে আছে, 1 2 3 4, 4টা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে আছে, নিরেট গোলক, প্রত্যেকটার ভর নিরেট, ভর এম, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। অক্ষ কোনটা? দেখো 2টা ম্যাথ দিচ্ছি, একটা হচ্ছে এইভাবে গেছে স্পর্শক অক্ষ, এই একটা অক্ষ, আর একটা অক্ষ হচ্ছে এই, যে এই 2টার কেন্দ্র দিয়ে গেছে। পারা যাবে, ট্রাই করবা। এই যে এইটা আর এইটা তো হিসাব করা খুবই সহজ, হিসাব করে ফেলবা। এবার কি করবা? এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা বের করবা, পারবা? দূরত্ব বের করতে পারলেই কাজ শেষ। তাহলে এই 2টা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওকে, এবার আসো, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি আমরা জানি ½ m v²। কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে তার কৌণিক গতিশক্তি কেমন হবে? কৌণিক গতিশক্তির সূত্র হবে ½I⍵²। দেখি, মনে করো একটা বিন্দু ভর বস্তু, একটা বিন্দু ভর বস্তু, একটা বিন্দু ভর এম, সে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে ঘুরছে। তাহলে বিন্দু ভর এম সে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে ঘুরছে, এই যে কক্ষপথ, এটা হচ্ছে কক্ষপথ, ডট 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 ডট, বস্তুর ভর এম, এই যে ভর এম, এর ভর এম, কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে? আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই এর বেগ স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর বেগ, স্পর্শক বরাবর বেগ ভি, ঠিক আছে? স্পর্শক বরাবর বেগ ভি, তারা এইভাবে ঘুরতে থাকবে, যে কোনো পয়েন্টে তার বেগ থাকবে স্পর্শক বরাবর। এই যে যখন বস্তুটা এই পয়েন্টে, তখন স্পর্শক বরাবর বেগ ভি, এই পয়েন্টে যখন স্পর্শক বরাবর বেগ ভি, এই পয়েন্টে যখন স্পর্শক বরাবর বেগ ভি। তো একবার আঁকলেই হবে, বস্তুটাকে এতবার আঁকার দরকার নেই। অনেকে বলতে পারো ভাই স্পর্শ বরাবর কেন বেগ? বৃত্তপথে কোনো বস্তু ঘুরলে স্পর্শক বরাবরই তো বেগ, এটা তো আমরা কৌণিক গতি যখন পড়ি তখনই দেখছিলাম না? যখনই আমরা কৌণিক গতি পড়ি তখনই তো আলোচনা করছিলাম যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরলে যে কোনো মুহূর্তে তার বেগের দিকটা হবে স্পর্শক বরাবর। একটা কাপড় ভিজাবা পানিতে, ভেজানোর পরে কাপড়টা ধরে এইভাবে ঘুরাইতে থাকবা, দেখবা কাপড় থেকে, ভেজা কাপড় থেকে পানি ছিটকে পড়বে না? তো পানি দেখবে এইভাবে ছিটকে ছিটকে পড়তেছে, অর্থাৎ কি বরাবর? স্পর্শক বরাবর ছিটকে পড়তেছে। তাহলে বেগের ডিরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর, যে কোনো মুহূর্তে। এখন আমরা চাই এর গতিশক্তিটা বের করতে। দেখো গতিশক্তির সূত্র ½mv², এটাই গতিশক্তির সূত্র। ½ I⍵² নতুন করে আবিষ্কার হচ্ছে এমনটা না, গতিশক্তির নতুন কোনো সূত্র আমরা আবিষ্কার করছি না। গতিশক্তির সূত্র ½ mv², এটাই গতিশক্তির সূত্র। কিন্তু ওই সূত্রটাকে একটু 2-3 লাইন ভাঙলে আমরা কৌণিক গতিশক্তির একটা ফরম্যাট আমরা পেয়ে যাব। তাহলে তুমি একটু খেয়াল করো, বোর্ডে থাকো, বস্তুর ভর কত? এম, সে কত বেগ নিয়ে ঘুরছে? ভি। তাহলে এই বস্তুর গতিশক্তি কত? কাইনেটিক এনার্জি
হাফ এম ভি স্কোয়ার। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? নাই। এই যে বেগ ভি, ভি ইকুয়াল টু ওমেগা আর, জানি কিনা আমরা? জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। এই যে বস্তুটা, এই বস্তুটা একটা বিন্দু ভরের বস্তু, ঘূর্ণন অক্ষ থেকে তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার জড়তার ভ্রামক কত? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। ওকে, শেষ, কাজ শেষ। এবার তাকাও, হাফ এম ভি স্কোয়ার, ভি মানে ওমেগা আর, তার আবার স্কোয়ার। তাহলে দেখো ভাই, হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এম আর স্কোয়ারকে চিনো? এম আর স্কোয়ার মানেই তো জড়তার ভ্রামক আই, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এই হচ্ছে কৌণিক গতিশক্তির ফরম্যাট। বোঝা গেছে? এই কৌণিক গতিশক্তি কিন্তু এই হাফ এম বি স্কোয়ার থেকেই আসছে রে ভাই। ঠিক আছে, অনেকে যেটা কি করে জানো, একটা বস্তু ধরো বৃত্তপথে ঘুরছে, দেখো কি ভুলটা করে, ভালো করে খেয়াল করো, তুমি ওই ভুলটা মাঝে মাঝে করে ফেলবা। এই বস্তুর ভর কত? এম, বেগ কত? ভি। এই যে বেগটা, রৈখিক বেগ ভি আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, তাহলে এই বস্তুটা ঘুরছে। হ্যাঁ, তাহলে ঘুরলে তো তার একটা কৌণিক বেগ ওমেগা আছে। ইয়েস, ঘুরছে, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? আর, তাহলে তার জড়তার ভ্রামক আই, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার আছে। হ্যাঁ আছে। বেগ ভি আছে, ভর এম আছে, তাহলে বস্তুর গতিশক্তি হবে দুটো গতিশক্তি। একটা হচ্ছে রৈখিক গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, আর একটা হচ্ছে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার? এইভাবে লিখে অনেকে হিসাব নিকাশ করে, ভুল, এটা হবে না। এই হাফ এম ভি স্কোয়ারটাই তো হাফ আই ওমেগা স্কোয়ার। তুমি যদি হাফ এম ভি স্কোয়ার দিয়ে বের করো, তাহলে আর হাফ আই ওমেগা স্কোয়ার দরকার নেই তো। হাফ এম ভি স্কোয়ারের এই যে ভাঙচুর চালাইলে নতুন একটা ফরম্যাটই তো হাফ আই ওমেগা স্কোয়ার। একই জিনিস না? দুটো দুটো তো একসাথে আবার কি থাকবে? তার মানে কি একই জিনিস তুমি দুইবার নিলা, একই জিনিস দুইবার নেওয়া হইলো। এটা হচ্ছে ওই যে একটা গল্প আছে না, শেয়ালের কুমিরের বাচ্চা দেখানো গল্প, মনে আছে? একটা কুমির কি করে, শেয়ালের কাছে তার 11টা বাচ্চা রেখে যায়। তো শেয়াল বলে যে আচ্ছা ঠিক আছে, শেয়াল পণ্ডিত, শেয়ালের পাঠশালাতে কুমিরের বাচ্চাকে পড়তে দিয়ে যায়। এখন সে তো শেয়াল, শেয়াল কি করছে, কুমিরের একটা করে বাচ্চা একদিন করে খেয়ে ফেলছে। এখন খেয়ে লাস্টে আছে একটা। এখন কুমির তো আসছে তার দেখতে, যে শিয়ালকে এসে বলতেছে যে আমি তো বাচ্চা রেখে গেছিলাম, দেখো আমার বাচ্চা কই, কেমন আছে দেখি একটু। তো তখন কি করে, একটা একটা করে, মানে একটাকেই বারবার করে আনে। ঠিক আছে, নিচে রাখে, নিচে রেখে কুমিরকে দেখায়, নাও এই একটা, ঠিক আছে দেখো এটা ভালো করে দেখো। ঠিক আছে, কুমির দেখে, ওটাকে রেখে দেয়। এবার আরেকটা উঠায়, আরেকটা মানে কি ওই একই একই বাচ্চাকে আরেকবার উঠায়। তো কুমির তো পাগল, কুমির তো বোকা শোকা, ও দেখে ভাবে কি হ্যাঁ ঠিক আছে আমার 11টা বাচ্চা। শিয়াল বারবার করে বলে ভালো করে গোনো, ভালো করে গোনো, দেখো 11টা হলো কিনা, কিন্তু 10টা তো শিয়ালের পেটে চলে গেছে। তো ওইরকম কাজ হইল না, যে হাফ এম ভি স্কোয়ার এটারই তো একটা ফরম্যাট হাফ আই ওমেগা স্কোয়ার। তুমি দেখালা, দেখো হাফ এম ভি স্কোয়ার, দেখো দেখো ভালো করে দেখো গতিশক্তি, আবার দেখো হাফ আই ওমেগা স্কোয়ার গতিশক্তি, তাহলে হবে? তাই না? এক বাচ্চাকে দুইবার দেখাবো কেন? এটা করা যাবে না। তো এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এবার আসো, বুঝলাম একটা বিন্দু ভরের বস্তু যদি কোনো অক্ষের সাপেক্ষে চারপাশে ঘুরতে থাকে, তাহলে তার গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার দিয়েও বের করা যায়। হ্যাঁ অবশ্যই হাফ এম ভি স্কোয়ার দিয়েও বের করা যায়, হাফ আই ওমেগা স্কোয়ার দিয়েও বের করা যায়। আচ্ছা, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট যদি বস্তু হইতো, মানে একটা বিন্দু বস্তু না, যদি ওই সিস্টেমে অনেকগুলো বিন্দু 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 ভর থাকতো, একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, তাহলে সেই ক্ষেত্রে কি করতাম? আসো দেখি সেই ক্ষেত্রে কি করতাম। তাহলে এবার আসো নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, তার জন্য জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক বলতেছি কৌণিক গতিশক্তি। কেমন? ধর একটা চাকতি বা ধর একটা সিলিন্ডার, ঠিক আছে, এরকম ধর এই যে পুরুত্ব বিশিষ্ট একটা চাকতি, পুরুত্ব আছে মানে কি এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে এর অক্ষ। দেখো তো বোঝো কিনা, এই অক্ষের চারপাশে ঘুরতেছে ওমেগা কৌণিক বেগ নিয়ে, ওমেগা কৌণিক বেগ নিয়ে এই অক্ষের চারপাশে এটা ঘুরতেছে।
এবার দেখো এই যে চাকতিটা বা এই যে সিলিন্ডারটা, ঠিক আছে, এই যে এটাকে পুরুত্ব ধরলে এটা সিলিন্ডারই হবে। এটা তো অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। যেমন আমি কয়েকটা বিন্দু একটু তোমার দেখাই। এটা তো অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। তো কয়েকটা বিন্দু একটু দেখো। এইটা একটা কণা, 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 তাই না? এটা M1, এটা M2, এটা M3, এটা M4, এটা Mn। ওকে, এই যে এই দূরত্বটা R1, এই দূরত্বটা R2, এই দূরত্বটা R3, এই দূরত্বটা R4 ঘূর্ণন অক্ষ থেকে, এই দূরত্বটা Rn। এরকম কতগুলো কণা দিয়ে এই বস্তুটা গঠিত? অসংখ্য ক্ষুদ্র 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 কণা দিয়ে গঠিত। এখন আমি যদি তোমাকে বলি নাও এর গতিশক্তিটা বের করো, হ্যাঁ করব। একটা ভর যদি থাকে, গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার হয়, অনেকগুলো ভর আছে, তাহলে অনেকগুলো ভরের জন্য গতিশক্তি একটা একটা করে আমরা বের করব। M1 এর জন্য, M2 এর জন্য, M3 এর জন্য, M4 এর জন্য, সবার জন্য গতিশক্তি বের করব। শক্তি কি রাশি? স্কেলার রাশি। আমি যদি চাই এখন এই পুরো ভরটার, এই সিস্টেমের টোটাল গতিশক্তি কত, তাহলে M1, M2, M3, M4, M5 ডট 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 Mn, সবার গতিশক্তি বের করে যদি যোগ করতে পারি, তাহলে আমি তো এই টোটাল, এই বস্তুটার টোটাল গতিশক্তি কত সেটা বের করতে পারবো। বুঝতে পারছো আমার কথা? তাহলে আসো একটা কাজ করি, আমরা M1, M2 একটা একটা করে গতিশক্তি বের করি। যেমন আমরা এখানে গতিশক্তি বের করছিলাম, একটা ভর ছিল, তার জন্য যে হাফ এম ভি স্কোয়ার। তো ঠিক এখানে প্রত্যেকটার জন্য, তাহলে আমি যদি M1 এর জন্য গতিশক্তি বের করি, ভালো করে খেয়াল করবা, M1 ভরের জন্য গতিশক্তি, এটাকে আমি বললাম ধরো E1, হাফ M1 V1 স্কোয়ার। আচ্ছা V1 কেন? সবার ভি না কেন? দেখো সবার ভি আলাদা, রৈখিক বেগটা আলাদা, কিন্তু কৌণিক বেগটা আলাদা না, কৌণিক বেগটা সেম। মনে পড়ে এটা তোমাকে কৌণিক গতিটা পড়ানোর সময় বলছিলাম, ওমেগা সেম বাট ভি আলাদা। কেন? আসো তোমাকে উদাহরণই দেখাই। এখানে এই পৃষ্ঠায় আমি একটু আসি। ধরো একটা চাকতি, এই যে একটা চাকতি, এই চাকতিটার এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, দুটো কণা, এই একটা কণা আর এই একটা কণা, ঠিক আছে? এই একটা কণা, এই একটা কণা, এখানে যে দুটো কণা আছে, এই দুটো কণার রৈখিক বেগ কি সেম? কখনো না। এই কণাটা এই ব্যাসার্ধে ঘুরছে, এই কণাটা এই ব্যাসার্ধে ঘুরছে। দেখো তো দুটোর ব্যাসার্ধ আলাদা না। এটার ব্যাসার্ধ R1 বা R2, এই ব্যাসার্ধটা R2, আর এই ব্যাসার্ধটা R1। দেখো তো R1, দুটো ব্যাসার্ধ আলাদা না? দুটো ব্যাসার্ধ আলাদা কিন্তু কৌণিক বেগ ওমেগা তো সেম। ওমেগা কেমনে সেম? ওমেগা হচ্ছে, ধরো এই চাকতিটাকে মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, তো চাকতিটাকে মিনিটে যদি 10 বার ঘোরানো হয়, দেখো আমার কাছে এই যে একটা চাকতি আছে, এই যে চাকতিটা আছে, এই চাকতির উপর দুটো বিন্দু দিলাম, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুটো বিন্দু, 1 2, দুটো বিন্দু। এবার আমি চাকতিটাকে ঘোরাবো, এইভাবে আমি ঘোরালাম, বলো তো কোন বিন্দুটা বেশি বার ঘুরছে? বলো, এই চাকতির উপরে দুইটা বিন্দু, এই একটা বিন্দু একটা বিন্দু দিয়ে আমি এভাবে ঘোরাচ্ছি, কোন বিন্দুটা বেশি বার ঘোরে? একই তো, একইবার ঘোরে না? এই যে এখানে বুঝতে পারবা, এখানে দেখো একটা দাগ দেওয়া আছে, বুঝো তো? এই যে একটা দাগ দেওয়া আছে দেখো আর দিয়ে, এই যে কালো একটা দাগ দেওয়া আছে, দেখছো? তাহলে এর উপর এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। আমি যখন এটাকে এভাবে ঘুরাবো, তখন দুটো বিন্দুই একই সাথে ঘুরছে না? দুটো বিন্দুর ওমেগা সেম না? ওমেগা ইকুয়াল টু কি? মিনিটে কতবার, দ্যাট ইজ ওমেগা। কতবার মিনিটে, কতবার সেকেন্ডে, কতবার রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তো ওমেগাটা সেম। অথবা তুমি আরো সহজে বোঝা যায়, দরজা, এই যে ধরো একটা দরজা, তোমার বাসায় একটা দরজা লাগানো হবে, এখানে দরজাটা লাগানো হয় নাই, দরজার এটা হচ্ছে হাতল, দরজাটাকে ধরো হাতল ধরে টেনে এতটুকু ঘোরানো হলো, কতটুকু? থেটা। তাহলে দরজার উপর এ একটা বিন্দু আর এ একটা বিন্দু,
দুটো বিন্দুই দেখো তো থেটা কোণে ঘুরে গেছে না, এটাও যতটুকু ঘুরছে এটাও ততটুকু ঘুরছে, আর থেটা কোণে ঘুরাইতে সময় লাগছে ধরো ডেল টি বা টি, তাহলে ওমেগা ইকুয়াল টু ডেল থেটা বাই ডেল টি, ডেল থেটা বাই ডেল টি, ডেল থেটা এর জন্য যা এর জন্য তাই, ডেল টি এর জন্য যা এর জন্য তাই, ওমেগা সেম, ওমেগা কনস্ট্যান্ট থাকে বাট ভি সেম থাকে না। কেন? কারণ ভি ইকুয়াল টু দেখো এর স্পর্শক বরাবর বেগ ভি ওয়ান আর এর স্পর্শক বরাবর বেগ ভি টু, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা কনস্ট্যান্ট, ভি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, যার আর বেশি তার ভি বেশি, যার আর কম তার ভি কম। তাহলে আর আলাদা, আর আলাদা, ভি আলাদা, সেম জিনিসটা এখানে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর এন, ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি এন, বাট ওমেগাটা সেম। আমি যদি এই 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 অক্ষ ধরে এটাকে যদি ঘুরাই তো সবাই তো ঘুরবে, একই সাথে ঘুরবে। এই যদি এক পাক ঘুরে এটাও এক পাক ঘুরবে, এটাও এক পাক ঘুরবে, সবাই সমান সমান ঘুরবে। এবার আসো ভিটাকে ভাঙবো, ভি ইকুয়াল টু ওমেগার, ভি ইকুয়াল টু ওমেগার। তাহলে এখানে হাফ এম ওয়ান ভি ইকুয়াল টু ওমেগার যদি বসাই ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, ওমেগা কিন্তু ওমেগা ওয়ান না, ওমেগা ওমেগাই, ওমেগা সবার একই। তাহলে এটা গেল ই ওয়ান, তাহলে এম টু এর জন্য ই টু কী হবে হাফ এম টু ভি টু স্কোয়ার আর ভি ইকুয়াল টু ওমেগার, তাহলে হাফ এম টু ওমেগার ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, এভাবে ডট 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 ই এন কী হবে তাহলে দেখো তো, দেখো ই ওয়ান হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, তাহলে হাফ এম এন ওমেগা স্কোয়ার আর এন স্কোয়ার। এবার আমি পুরো এই বস্তুটার গতিশক্তি চাই। অনেকে বলতে পারো ভাই ইন্টিগ্রেশন করা লাগবে, হ্যাঁ সত্যি কথা ইন্টিগ্রেশন আসলে করা লাগবে, কিন্তু ইন্টিগ্রেশন আর করতে হবে না। কেন? কারণ ইন্টিগ্রেশন আমরা করে আসছি। দেখো কেমনে, ই ইকুয়াল টু তাহলে টোটাল গতিশক্তি সবগুলোর গতিশক্তির যোগফল ডট 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 ই এন, তাহলে ই অন হাফ এম অন ওমেগা স্কোয়ার আর অন স্কোয়ার হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার ডট 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 হাফ এম এন ওমেগা স্কোয়ার আর এন স্কোয়ার। আচ্ছা তাহলে হাফ ওমেগা স্কোয়ার তো কমন চাই, নিলাম কমন, কি পড়ে থাকলো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এম থ্রি আর থ্রি স্কোয়ার ডট 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 এম এন আর এন স্কোয়ার। এই দেখো তো এটা চেনে চেনে লাগে কিনা, সবগুলো বস্তুর এম আর স্কোয়ার এম আর স্কোয়ার এম আর স্কোয়ারের যোগফল, এটা তো এম ওয়ানের জড়তার ভ্রামক, এম টু জড়তার ভ্রামক, এম থ্রি জড়তার ভ্রামক, এম এন এর জড়তার ভ্রামক, সবার সবগুলো বিন্দুর জড়তার ভ্রামকের সমষ্টি টোটাল এই বস্তুটার জড়তার ভ্রামক। কি তাই না? কি বোঝা গেছে? হাফ এটা টোটাল এই বস্তুটার জড়তার ভ্রামক। বা ইন্টিগ্রেশন করা যে লাগলো না, এটাই তো ইন্টিগ্রেশন, এই যোগ করা সমষ্টি বের করাটাই তো ইন্টিগ্রেশন। কিভাবে? এটা যদি এখন চাকতি হয় আমি বসাবো 1/2 আয়ের জায়গায় 1/2 এম আর স্কোয়ার, গোলক হলে বসাবো 2/5 এম আর স্কোয়ার, সরু সুষম দণ্ড হইলে বসাবো মধ্যবিন্দু দিয়ে অক্ষ গেলে 1/12 এম এল স্কোয়ার। এগুলা কিভাবে আসতেছে? এই যে আয়ের সূত্রগুলা কিভাবে আসে? ইন্টিগ্রেশন করে আসে না, তো ওটা তো করেই ফেলছি। মানে কত সহজ হয়ে গেল জানো এখন কাজগুলা। এর সামনে এরপরে যা যা হিসাব করা লাগবে আর ইন্টিগ্রেশন করতে হবে না, ইন্টিগ্রেশন করার কাজটা জড়তার ভ্রামকের ঘাড়ে উঠাই দিব, আর জড়তার ভ্রামকের হিসাব নিকাশ তো এর আগে আমরা করেই ফেলছি। তাহলে জড়তার ভ্রামক আই ওমেগা স্কোয়ার। তাহলে এই হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র। বুঝছো? দেখো তাকাও এবার ভালো করে বুঝো, একটা বিন্দু ভরের জন্য হাফ এম ভি স্কোয়ার দিয়ে বের করাও সহজ, হাফ আই ওমেগা স্কোয়ার দিয়ে বের করাও সহজ, একই কথা। কিন্তু এইটার জন্য তুমি হাফ এম ভি স্কোয়ার ইউজ করতে পারবা বলো? কেউ যদি বলো ভাই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইউজ করবো সবসময়, এটাই তো হবে, এবার পারবা এটার জন্য? এটা তো অনেকগুলো বিন্দু এবং অনেকগুলো বিন্দু ভর, প্রত্যেকটা বিন্দু ভরের বেগ ভি তো আলাদা, তো তুমি কি প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা করে গতিশক্তি বের করে যোগ করতে পারবা? এটা কি তোমার জন্য সম্ভব কোনো কাজ? না। তাহলে কি করা যায়? এই যে এই চালাকিটা করা যায়। এবার দেখো এই যে সূত্রের ফরম্যাটটা লিখছি,
এটার এক একটা বিন্দু করে হিসাব করা লাগবে না, টোটাল এই বস্তুটার জড়তার ভ্রামক এখানে বসাই দিব, আর ওমেগা তো একই, ওমেগার তো একটা ফিক্সড মান দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে ওমেগার মান বসাই দিব, জড়তার ভ্রামক হয়ে যাবে। বুঝছো? যে রৈখিক গতির সূত্রগুলো জানে সে কৌণিক গতির সূত্রগুলো জানবে, এটা আমি তোমাদের বলছিলাম। দেখো আমাদের ওই যে সূত্র মনে রাখার ট্রিক্সে ছিল যে ভরের জায়গা কে দখল করে, রৈখিক গতিতে যেটা ভর থাকে এম, সেই জায়গাটা দখল করে জড়তার ভ্রামক, তাই না? জড়তার ভ্রামক। তারপরে যেটা রৈখিক বেগ ভি, ওই জায়গাটা কে দখল করে, কৌণিক বেগ দখল করে। কে দখল করে? কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা। তাহলে গতিশক্তি যেটা ছিল ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই সূত্রটা দখল হয়ে যাবে কিভাবে? ইকে ইকুয়াল টু হাফের জায়গায় তো হাফ থাকবে, এম এর জায়গায় আই, ভি স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার। দেন ওকে। ম্যাথ করার জন্য এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাথ করার জন্য হেডিং দাও, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকের কনফিউশন থাকে, কনফিউশনগুলো দূর করে দিই। আসো, যদি কোনো একটা বস্তুকণা শুধু সরল রৈখিকভাবে ভি বেগ নিয়ে গতিশীল থাকে, সে যদি না ঘোরে, ঘূর্ণন না থাকে, শুধুমাত্র সরল রৈখিকভাবে গতিশীল, কোনো ঘূর্ণন গতি নেই, শুধুমাত্র দৌড় দিছে, ঠিক আছে? এর ভর এম, রৈখিক বেগ ভি, তাহলে এর গতিশক্তি অনলি হাফ এম ভি স্কোয়ার। এটাই খাটাবো। হ্যাঁ ভাই, এটা তো জানি, হ্যাঁ এটা তো জানি। এবার আসো, যদি এমন হয় কোনো দৌড়াদৌড়ি নেই, শুধু জায়গায় দাঁড়ায় ঘুরবে, তাহলে শুধু নিজ অক্ষে দাঁড়িয়ে ঘুরবে, নিজ অক্ষে ঘুরবে, ঘুরবে, কোনো রৈখিক গতি নেই, কোনো রৈখিক গতি নাই, দৌড়াদৌড়ি নাই, শুধু জায়গায় দাঁড়ায় ঘুরবে। ধরো একটা চাকতি, চাকতি, তাহলে চাকতির ক্ষেত্রে শুধু ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে শুধু ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক আই, তাহলে এর জন্য মানে গতিশক্তি আমরা কি বের করতেছি? গতিশক্তি। এর জন্য গতিশক্তি কত? ওই যে প্রত্যেকটা কণার গতিশক্তি হিসাব করে 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 কি আসে? করে করে হাফ আই ওমেগা স্কোয়ার আসে। এই হাফ আই ওমেগা স্কোয়ারের মধ্যে কিন্তু প্রত্যেকটা কণার হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার আছে। তাহলে এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। ওকে। এইবার যদি এমন হয় জটিল গতি, জটিল গতি মানে অর্থাৎ ঘুরবে এবং দৌড়াবে, দৌড়াবে, অর্থাৎ কৌণিক গতি রৈখিক গতি দুটোই আছে, কৌণিক গতি ও রৈখিক গতি দুটাই আছে। এরকম একটা উদাহরণ বলো তো, দুটাই একসাথে আছে, উদাহরণ বলো। চাকা, 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 এরকম একটা চাকা, এই যে চাকাটা চাকার মতো করে আঁকি, এই যে চাকা, এই চাকা ঘুরতে 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 সামনে আগাচ্ছে। এইবার দেখো চাকাটা ঘুরছে এবং চাকাটা দৌড়াচ্ছে, চাকাটা ঘুরছে, চাকাটা দৌড়াচ্ছে, একটু পরে চাকাটা এখান থেকে দৌড়ায় এখানে চলে আসছে, চাকাটা ঘুরছে, চাকাটা দৌড়াচ্ছে। এইবার আমি যদি বলি এই চাকার মোট গতিশক্তি কত, তাহলে এবার মোট গতিশক্তি এটা হবে হাফ, দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার, গড়ানোর জন্য গড়াচ্ছে
গড়াতে গড়াতে আগাচ্ছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার। এটা রৈখিক গতি হাফ এম ভি স্কোয়ার, দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার, আর ঘূর্ণনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার। দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার, ঘূর্ণনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার। বুঝছো? না বুঝলে আসো আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার হাতে কি একটা চাকতি, ভালো করে খেয়াল করো, এই চাকতিটা ঘুরবে না, শুধু দৌড়ায়, ভি বেগে দৌড়ায় সামনে চলে গেছে। এই যে ঘুরবে না, না ঘুরে শুধুমাত্র ভি বেগে দৌড়ায় সামনে চলে গেছে। কোনো একজন ব্যক্তি সে দৌড় দিছে, সে ভি বেগে দৌড় দিছে, তার ভর এম, তাহলে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। কোনো ঘোরাঘুরি নেই, শুধু দৌড়, হাফ এম ভি স্কোয়ার। আর এবার কি হবে? এবার কোনো দৌড়াদৌড়ি নেই, শুধু জায়গায় দ্বারা ঘুরবে, এভাবে ঘুরবে। তাহলে আমি যদি বলি এর মোট গতিশক্তি কত? এর মোট গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আর চাকা দেখো এরকম, চাকা ঘুরতে 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 দৌড়াচ্ছে, এরকম দেখা যায় এখানে। এই যে এদিকে তাকাও, এই যে তলের উপর দিয়ে ঘুরতে 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 দৌড়াচ্ছে, এরকম ঘুরতে 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 সামনে যাচ্ছে, এই যে ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। তাহলে তখন কি হবে? দৌড়ায় ভি বেগে সামনে যাওয়ার জন্য হাফ এম ভি স্কোয়ার, আর ঘুরতেছে না তো তার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার, দুইটা হবে। তাহলে শুধু দৌড় দিলে হাফ এম ভি স্কোয়ার, শুধু ঘুরলে হাফ আই ওমেগা স্কোয়ার, ঘুরতে ঘুরতে দৌড়াইলে জটিল গতি হলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? অনেকে যে ভুলটা করে, যে কনফিউশনটা হয়, সেটা হচ্ছে ভাই দেখেন এটা তো ঘুরছে, এর তো রৈখিক বেগ ভিও আছে, তাহলে এর সাথে তো হাফ এম ভি স্কোয়ারও হওয়া উচিত। এটা বললেই মাইক দিব। হাফ এম ভি স্কোয়ার তো অবশ্যই হওয়া উচিত, প্রত্যেকটা কণারই হাফ এম ভি স্কোয়ার হওয়া উচিত, এবং এই প্রত্যেকটা কণারই হাফ এম ভি স্কোয়ার যোগ করে করে আমি এটাই পেয়েছি। এই যে দেখো, কই, এই যে দেখো, প্রত্যেকটা কণার হাফ এম ভি স্কোয়ার যোগ করে করেই তো ওটা পাওয়া গেছে। বোঝা গেছে? তো তুমি আবার আবার কেন হাফ এম ভি স্কোয়ার নিবা? তাহলে এই জিনিসটা মাথায় রাখো, তাহলে ম্যাথ পারা যাবে। এবার আসো, এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করবো। এবার বলা হচ্ছে একটা নিরেট সিলিন্ডারের ভর, নিরেট সিলিন্ডারের ভর 20 কেজি ও ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এটি 4 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে মোট গতিশক্তি কত হবে? গতিশক্তি কত হবে? 4 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে মোট গতিশক্তি কত হবে? বলো কিভাবে হিসাব করব? 4 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে মোট গতিশক্তি কত হবে? বলো বলো বলো। কি একটা সিলিন্ডার না, একটু আঁকি। এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা তলের উপর দিয়ে গড়াচ্ছে, ঠিক আছে, ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তো আমাদের কথা হচ্ছে কি, আমাদের তো শুধু বেগ ভি দেওয়া আছে, কোনো ওমেগা যে দেওয়া নাই, কোনো ওমেগা দেওয়া নেই, ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর শুধুমাত্র রৈখিক বেগ দেওয়া আছে। মোট গতিশক্তি চাইছে, যে বলছে মোট গতিশক্তি কত। তাহলে দেখো গড়াচ্ছে মানে ঘুরছে, আবার এই তলের উপর দিয়ে গড়াতে গড়াতে সামনে আগাচ্ছে, তাহলে ভি। বলো গতিশক্তি কোনটা, হাফ এম ভি স্কোয়ার অর হাফ আই ওমেগা স্কোয়ার, অর দুটোর যোগফল। সিলিন্ডার গড়াতে 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 সামনে আগাচ্ছে, তাহলে এর মোট গতিশক্তি হবে দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার, ঘূর্ণনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার। এবার তো মাথায় হাত, আই তো দেওয়া নাই, ওমেগাও তো দেওয়া নাই, টেনশন করা যাবে না। মজার ব্যাপার হচ্ছে এই দুটোকে কাটাছেঁড়া করলে দুটোর ফরম্যাট একই রকম হবে, এবং সেটাকে আমি চাইলে এম ভি স্কোয়ার ফরম্যাটে আনতে পারি। হ্যাঁ তাই? হ্যাঁ, ইভেন এই ব্যাসার্ধ দেওয়ার দরকার ছিল না। এই ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হোক আর 3 সেন্টিমিটার হোক, কোনো কিছু ফারাক হয় না।
ঠিক আছে, ব্যাসার্ধ না দেওয়া থাকলেও মেটতে পারতাম, এই ব্যাসার্ধ হুদাই দেওয়া আছে, এটা দরকারই নেই এটার। আচ্ছা দেখি তো, দেখো এটা হাফ এম ভি স্কোয়ার, তাই তো, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই, আই কি, আইটা কি, আইটা জড়তার ভ্রামক। এটা কি, নিরেট সিলিন্ডার, সিলিন্ডারের জড়তার ভ্রামক 1/2, এই যে দেখো এই যে অক্ষ মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ, তাহলে 1/2 এম আর স্কোয়ার। এই যে সূত্রগুলা কিন্তু কাজে লাগবে, সূত্রগুলা কিন্তু ঠিকঠাকভাবে খাটাইতে হবে। 1/2 এম আর স্কোয়ার, ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি ডিভাইডেড বাই আর তার স্কোয়ার। এই যে ওমেগা ইকুয়াল টু বসাই দিলাম ভি বাই আর, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এবার আসো, এই হাফ এম ভি স্কোয়ার, এখানে দেখো এই যে আর স্কোয়ার কাটাকাটি যাবে, 1/2 দুগুণে 4, এম দেখো আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এম ভি স্কোয়ার, তাহলে কি থাকলো, হাফ এম ভি স্কোয়ার আর 1/4 এম ভি স্কোয়ার, তাহলে 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স, তাহলে তো 3/4 এম ভি স্কোয়ার, 3/4 এম ভি স্কোয়ার, তো 3 ডিভাইডেড বাই 4, এম কত 20 কেজি, আর বেগ কত, বেগ 4 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে, তাহলে 4 তার স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড বেগে গড়াচ্ছে, তাহলে 20 ইন্টু 4 স্কোয়ার ইন্টু 3 ভাগ 4, শেষ 240 জুল। বুঝলা? দেখো সূত্রটাকে আমি হাফ এম ভি স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসলাম, আমার হাফ আই ওমেগা স্কোয়ার জানারই দরকার নেই। অনেকে বলতো ভাই এই যে বেগটা দেওয়া আছে এটা কোন বেগ, এটা তো রৈখিক বেগ, মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝো, এবার একটু গভীর তাৎপর্যপূর্ণ কথাবার্তা বলবো। এই বেগটা কোন বেগ, কোন বেগ, এটা হচ্ছে প্রান্তের রৈখিক বেগ, গড়াতে গড়াতে যাচ্ছে না, তাহলে গড়াতে গড়াতে যে বেগে গড়াচ্ছে সেই বেগটাই তো এই প্রান্তের রৈখিক বেগ, দেখো তো স্পর্শক বরাবর প্রান্তের রৈখিক বেগ, এভাবে গড়াতে 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 যাচ্ছে। তাহলে একবার যদি গড়াই, তাহলে এই যে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে নিচে যদি একবার গড়াই ফেলে, তাহলে নিচে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে ফেলবে, তাহলে এই যে প্রান্তের এই প্রান্ত বিন্দুর রৈখিক বেগ ভি, তো সেই মানটাই আমরা এখানে বসালাম। এই যে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর বসাইছি না, কোনো সমস্যা নেই, দেখো ওমেগা তো কনস্ট্যান্ট। তুমি যদি বলো যে ভাই এটা তো সিলিন্ডার, দেখেন সিলিন্ডার তো অনেকগুলো বিন্দু, তো দেখেন যদি ধরেন এই বিন্দুটা হয়, হোক তো কি যায় আছে, এই বিন্দুটা হলে সে আর1 ব্যাসার্ধে ভি1 বেগে ঘুরছে, ঠিক আছে, যদি এই বিন্দুটা হয় কোনো সমস্যা নেই, সে আর2 ব্যাসার্ধে ভি2 বেগে ঘুরছে, তো ভি1 বাই আর1, দেখো ভি বাই আর, ওমেগা তো কনস্ট্যান্ট, তা আমরা কোন বিন্দু নিব, এই যে ব্যাসার্ধ, দেখো যে ব্যাসার্ধ নিব সেই জায়গার বেগ নিব, সহজ হিসাব। তাহলে আমরা ব্যাসার্ধের কোনটা নিছি, এই ব্যাসার্ধটা নিছি না, সিলিন্ডারের ব্যাসার্ধ নিছি না, তো সিলিন্ডারের ব্যাসার্ধ নিলে এই পয়েন্টের বেগ নিছি, এই পয়েন্টের বেগ নিছি, সিলিন্ডারের ব্যাসার্ধ নিলে এই পয়েন্টের বেগ নিছি, তাহলে এই বেগ আর এই বেগ কিন্তু একই বেগ, মাথায় রেখো, বুঝা গেছে? ওকে, এবার 2 নম্বর, একটি এইচ উচ্চতার 10 মিটার, এইচ এর মান 10 মিটার, একটি 10 মিটার উচ্চতার হেলানো তল হতে একটি গোলক, দেখো এটা বইয়ের ম্যাথ, একটি গোলক গড়াতে গড়াতে নিচে পড়লো, একটি গোলক গড়াতে গড়াতে নিচে পড়লো, কি গোলক বলা নেই, তাহলে কি ধরে নিব, নিরেট গোলক, একটি গোলক গড়াতে গড়াতে নিচে পড়ে, ভূমিতে কত বেগে আঘাত করবে, ভূমিতে যখন গিয়ে আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে। খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ। এই ম্যাথটা করার আগে আমি তোমার আর একটা ম্যাথ একটু করাইতে চাই, আসো আমরা ওই ম্যাথে যাচ্ছি পরে। তুমি আগে আমারে বলো, এইটা একটা হেলানো তল, যে হেলানো তলের উচ্চতা এইচ হচ্ছে 10 মিটার, এই হেলানো তলের উপর থেকে এখান থেকে একটা ব্লককে যদি এই তলে ফেলে দেওয়া হয়, এই তলের কোনো ঘর্ষণ নেই আপাতত, ধরো তলের কোনো ফ্রিকশন নাই, এই তল থেকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই তল থেকে ফেলে দিলে বস্তুটা নিচের দিকে নামবে, বেগ বাড়বে,
একটা সময় এসে হেলন তলের পাদবিন্দুতে এখানে এসে পৌঁছাবে না? এখানে এসে পৌঁছালে ভূমিতে আঘাত করবে না? প্রশ্ন হচ্ছে ভূমিতে কত বেগে আঘাত করবে? প্রশ্ন হচ্ছে ভূমিতে কত বেগে আঘাত করবে? এই বেগটা বের করতে হবে। এটা ছোটবেলায় করে আসছো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় 9 10 করে আসছো। দেখো এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, মানে এখানে আদি বেগ কত? 0। নিচে নামতেছে বেগ বাড়তেছে, নিচে নামতেছে বেগ বাড়তেছে, নিচে নামতেছে বেগ বাড়তেছে, এই পয়েন্টে তার বেগ ভি কত বের করতে হবে। যান্ত্রিক শক্তির নিত্যতা খাটাবো। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? শক্তি সংরক্ষণশীল। যে কোনো মুহূর্তের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল হবে সর্বদা ধ্রুবক। ঠিক আছে, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল হবে ধ্রুবক। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর শক্তি সংরক্ষণশীল, শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। আসো তো দেখি এ বিন্দুতে, তাকাও তাকাও, বস্তুর ভর এম, তাকাও, গতিশক্তি হাফ এম ইউ স্কয়ার, দ্যাট ইজ 0, কারণ বেগ নাই। এই পয়েন্টে সমস্ত শক্তি বিভব শক্তি, উচ্চতা 10 এম জি এইচ। যখন হেলানো তলের পাদবিন্দুতে গিয়ে পৌঁছাইছে তখন বেগ ভি, হাফ এম ভি স্কয়ার। উচ্চতা, এই তলের সাপেক্ষে তো উচ্চতা নেই, তাহলে বিভব শক্তি এম জি এইচ 0। দেখো কি থাকলো, এম জি এইচ থাকলো, হাফ এম ভি স্কয়ার থাকলো, এম এম কাটলো, বি বের করতে হবে। বাহ সুন্দর তো। 2 এখানে নিয়ে আসো, 2 জি এইচ তার রুট। তাহলে ভূমিতে গিয়ে এটা যখন আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে জানো? √98, √98, 9.8 গুণ 2 গুণ 10, সরি √98 না, 196, 14 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে আঘাত করবে। বুঝলা? কি খাটালাম? শক্তির সংরক্ষণশীলতা। এবার আমাদের এই কাজটা করতে হবে। দেখো এই ব্লকটা গড়াতে নামে নাই। ব্লকটা তো চাকতি বা রিং বা গোলক না যে গড়াতে নামবে, পিছলে পড়ে গেছে, পিছলে পড়ে গেছে। যেহেতু পিছলে পড়ে গেছে, এই কারণে আমরা কি করছি, শুধুমাত্র এই যে গতিশক্তিটা হাফ এম ভি স্কয়ার খাটাইছি। যেহেতু ঘোরে নাই তো, ঘূর্ণন আছে, ঘোরে নাই তো, শুধু রৈখিক গতিশক্তি সাই করে নিচের দিকে পড়ছে। রৈখিক গতিশক্তি সূত্রটাই জাস্ট খালি আমরা ব্যবহার করছি, তাই না? আচ্ছা একটা গোলক হলে কি হবে? একটা গোলক হলে তো গড়াতে নামবে, তাই না? আর যদি গড়াতে নামে তখন কি হবে? তখন তো হাফ এম ভি স্কয়ার তো থাকবে, যেহেতু নিচে নামতেছে। আবার গড়াচ্ছে মানে ঘুরছে, তাহলে তো হাফ আই ওমেগা স্কয়ার থাকবে। এটা কি ধরতে পারছো? তাহলে আসো এবার এই ম্যাথে আমরা একটু ফেরত আসি। কি বলছে? একটা হেলানো তল যার উচ্চতা এইচ এবং এটা 10 মিটার, এইচ এর মান 10 মিটার। এই হেলানো তলে একটা গোলক গড়াতে নিচে নামতেছে। তাহলে এখান থেকে শুরু করছে পড়া গোলকটা। কিছু না বললে গোলককে নিরেট গোলক ধরে নিয়ে আমরা ম্যাথ করব। এভাবে ঘুরতে গড়াতে নিচে আসছে। এই পয়েন্টে এসে যখন পড়লো তখন ভূমিতে কত বেগে আঘাত করবে। দেখো যখন বলবে কত বেগে আঘাত করবে, শুধু বেগ চাইবে, কৌণিক বেগের কথা উল্লেখ না থাকবে, তুমি মাথায় রাখবা রৈখিক বেগটাই চাইছে। ঠিক আছে, মাথায় রাখবা কি রৈখিক বেগটাই চাইছে। তাহলে আমাদের রৈখিক বেগ ভিটা লাগবে। তাহলে আসো, ঠিক আছে, এখান থেকে পড়া শুরু করছে, তাকাও, এখান থেকে ঘোরা কেবল শুরু করছে, মানে কেউ একজন বলটাকে এখানে নিয়ে ফেলে দিছে, গড়াতে নিচে পড়ে গেছে। তাহলে এখান থেকে কেবল শুরু করছে, তাহলে আদি বেগ কত? 0। ঘূর্ণন কেবল স্টার্ট, তাহলে ঘূর্ণন বেগ কৌণিক বেগ ওমেগা কত? 0। কি হচ্ছে? গড়াতে নিচে নামছে, ঘুরছে দৌড়াচ্ছে।
হাফ এম ভি স্কোয়ার এবং হাফ আই ওমেগা স্কোয়ার দুটো এবার থাকবে। তাহলে এই পয়েন্টে এসে যখন ধরো আঘাত করলো, ওই পয়েন্টে এই যে কৌণিক বেগ গড়াতে 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 কৌণিক বেগ বাড়তে 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 এই পয়েন্টে ওমেগা, ওই পয়েন্টে রৈখিক বেগ বাড়তে 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 ভি। তাহলে এই পয়েন্টে ভি ওমেগা, আমাদের ভিটা বের করতে হবে। আচ্ছা চলো দেখি পারি কিনা। এই পয়েন্টের নাম দিলাম এ বিন্দু, এই পয়েন্টের নাম দিলাম বি বিন্দু। আচ্ছা বি বিন্দুতে এই তলের সাপেক্ষে উচ্চতা কত? উচ্চতা তো নাই, উচ্চতা তো 0। এখানে উচ্চতা কত? এখানে উচ্চতা আছে এই যে এই তলের সাপেক্ষে এই উচ্চতায়, এই যে এই উচ্চতায় আছে। ওকে, তাহলে দেখো তো এ বিন্দুর শক্তি সমান সমান বি বিন্দুর শক্তি। তাহলে সবাই তাকাও, বোর্ডে তাকাও। আসো এ বিন্দুতে শক্তি দেখবো এবার। বিভব শক্তি এই উচ্চতায় আছে mgh। গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, রৈখিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। 0 0 ওমেগা 0 ইউ 0। কেবল পড়া শুরু করছে, কেবল ঘোরা শুরু করছে। এবার যত নিচের দিকে নামতে থাকবে বেগ বাড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে, বাড়বে। এখানে এসে ওমেগা, এখানে এসে ভি। এই পয়েন্টে এমজি তো এইচ নাই, কারণ এইচ তো 0। হাফ এম ভি স্কোয়ার আছে, হাফ আই ওমেগা স্কোয়ার আছে, কিন্তু আমার তো আই দেওয়া নাই। শোনো, এই ফরম্যাটটা যদি আসে হাফ এম ভি স্কোয়ার আর আই ওমেগা স্কোয়ার, তুমি আইকে আর ওমেগাকে ভেঙে নিতে পারবা, আইকে এবং ওমেগাকে ভেঙে নিতে পারবা। তাহলে এম জি এইচ এটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার হাফ আই। আই কি? জড়তার ভ্রামক। কার? নিরেট গোলকের। 2/5 এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার। বোঝা গেছে? ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার আর স্কোয়ার। এবার দেখো ওই যে মজার ব্যাপার, আর স্কোয়ার কাটাকাটি। তাহলে এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, 2 কাটাকাটি 1/5 এম ভি স্কোয়ার। তাহলে এম জি এইচ 1/2 1/5, ঠিক আছে, 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স 7/10 এম ভি স্কোয়ার। কাটো এম কাটো, এম এম কাটো, আমাদের লাগবে ভি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 10 GH বাই 10 GH ডিভাইডেড বাই 7। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 10 GH বাই 7, রুট ওভার 10, জি এর মান 9.8, এইচ এর মান 10, 7, 10 গুণ 9.8 গুণ 10 ভাগ 7, রুট ওভার অ্যান্সার 11.832 মিটার পার সেকেন্ড। দেখো এটা আসছে কিনা, আসছে? দেখো তো কত সহজ ম্যাথ। এবং মজার ব্যাপার হচ্ছে দেখো ফরম্যাটগুলা আমরা সবগুলার ফরম্যাটটাকে, শক্তির ফরম্যাটটাকে হাফ আই ওমেগা স্কোয়ার এবং হাফ এম ভি স্কোয়ার যোগ করে এম ভি স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে পারতেছি। বুঝছো? গুড। ওকে, এবার শোনো সৃজনশীল প্রশ্নের আইডিয়া বলি। তোমার এরকম কিছু ম্যাথ আসবে, এরকম কিছু ম্যাথ দিয়ে তোমাকে বলবে একটি রিং, একটি চাকতি একই হেলানো তলের উপর থেকে গড়ায় পড়ছে, কে আগে বিজয়ী হবে? অথবা দুটোই গোলক, একটার ব্যাসার্ধ কম একটার ব্যাসার্ধ বেশি, একটার ভর কম একটার ভর বেশি, তাহলে কে আগে হেলানো তলের পাদবিন্দুতে পৌঁছাবে? অর্থাৎ কার বেগটা বেশি হবে? যে হেলানো তলের পাদবিন্দুতে আগে পৌঁছাবে অবশ্যই তার ভিটা বেশি, তাহলে ভি বের করতে হবে। তাহলে আমি তোমাকে এই ম্যাথটা তো বুঝছো, এবার এই ম্যাথটা থেকে, এই ম্যাথটা থেকেই তুমি আমার বলো তো সেম ম্যাথ, এই যে আমরা
এই হেলানো তলের এখানে যে তার বেগটা ভিটা বের করলাম, এটা এইচ, ঠিক আছে, এখান থেকে পড়া শুরু করছে, গড়ানো শুরু করছে। এই যে ভি, এই ভি সূত্রটা কি আসলো, রুট ওভার, এই ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে কি আসলো, 10 GH ডিভাইডেড বাই 7 আসলো না? আচ্ছা, তাহলে বেগটা কার উপর ডিপেন্ড করে? বেগটা ডিপেন্ড করে অনলি এইচ এর উপর। G7 10 ধ্রুবক, তাহলে শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করে। তাহলে তুমি আমাকে বলো তো, একটা নির্দিষ্ট হেলানো তল যার উচ্চতা, হেলানো তলের উচ্চতা, হেলানো তলের উচ্চতা এইচ কনস্ট্যান্ট। এবার দুটি গোলক, দুটি নিরেট গোলক, দুটি নিরেট গোলক, একই ভর, ব্যাসার্ধ আলাদা, একই ভর, ব্যাসার্ধ আলাদা। বলতো এদের বেগ V1 আর V2 এর মধ্যে সম্পর্ক কি হবে? V1 আর V2 সম্পর্ক কি হবে? সমান হবে। ভাই ব্যাসার্ধ যে আলাদা হোক, কোনো সমস্যা নেই। নিরেট গোলক তো, নিরেট গোলক তো, তাহলে ম্যাথ তো এটাই, ম্যাথ তো এটাই। এই যে হিসাব নিকাশ, নিরেট গোলক 2/5 mr স্কোয়ার, তো কি হয়েছে, এই যে দেখো আর স্কোয়ার ভ্যানিশ হয়ে গেছে, ছোট আর কাটাকাটি, বড় আরও কাটাকাটি, তার মানে আর তো কাটাকাটি হয়ে গেছে। তাহলে ভর, ভর কি বলছে, ভর একই ব্যাসার্ধ আলাদা, কোনো সমস্যা নেই, কারণ V1 V2 এটা হবে রুট ওভার 10 GH/7, শুধু এইচ এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এবার বলো তো, হেলানো তলের উচ্চতা এইচ, হেলানো তলের উচ্চতা এইচ, ওই একই হেলানো তল থেকে দুটি নিরেট গোলক, দুটি নিরেট গোলককে ফেলা হলো। এবার ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ একই, ভর আলাদা, তাহলে বেগ কেমন হবে, বেগ কেমন হবে, সমান হবে। ভাই ভর যে আলাদা, তো কি হয়েছে, রুট ওভার 10 GH/7, ভর কি হয়েছে, দেখো কাটাকাটি, ভর ভর কাটাকাটি গেছে, ভরের উপর ডিপেন্ড করবে না। তার মানে ভাই একটা ধরেন ছোট গোলক আর একটা বড় গোলক, কিন্তু দুটোই নিরেট গোলক, আমি একটা হেলানো তলের উপর থেকে ফেলে দিলাম, দুটো একই সাথে নিচে পড়বে? ইয়েস, অফকোর্স একই সাথে নিচে পড়বে। একটা ছোট গোলক, একটা বড় গোলক, ভর আলাদা, ব্যাসার্ধ আলাদা, সবই আলাদা, শুধু নিরেট গোলক, তাহলে হেলানো তলের উপর থেকে ফেলে দিলে দুইটা একই সাথে মাটিতে পড়বে, একই বেগে মাটিতে পড়বে? উত্তর হচ্ছে হ্যাঁ, একই সাথে। আচ্ছা, তাহলে হেলানো তলের উপর থেকে যা খুশি বস্তু ফেলে দিব গড়াতে গড়াতে সবসময় একই সাথে নিচে পড়বে? না, যা খুশি না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ভর বা ব্যাসার্ধতে না, পার্থক্যটা হচ্ছে বস্তুটার শেপ, আকার, বস্তুটার আকার আকৃতি, শেপটা কেমন তার উপর। নিরেট গোলকের জন্য একরকম, ফাঁপা গোলকের জন্য আর একরকম হবে। কেমনে? এই দেখো, এই যে 2/5 mr স্কোয়ার বসাইছো কার জন্য? নিরেট গোলকের জন্য। যদি ফাঁপা গোলক থাকতো তাহলে কি বসাইতা? 2/3 mr স্কোয়ার। যদি রিং হইতো কি বসাইতা? শুধু mr স্কোয়ার। যদি সিলিন্ডার হইতো কি বসাইতা? নিরেট সিলিন্ডার, হাফ mr স্কোয়ার। চাকতি হলে কি বসাইতা? হাফ mr স্কোয়ার। বুঝছো না বুঝো নাই? কাহিনী বোঝা গেছে? তাহলে এবার ম্যাথটা তুমি আমার করে দাও তো দেখি। প্রশ্ন হচ্ছে এরকম, এটা একটা হেলানো তল, এই যে এটা একটা হেলানো তল, এই হেলানো তলের উচ্চতা এইচ। প্রশ্ন হচ্ছে কোনটি বিজয়ী হবে? এই রুয়েটে অ্যাডমিশন টেস্টে এরকম একটা কোশ্চেন একবার আসছিল, কোনটি বিজয়ী হবে? হেলানো তলের উপর থেকে দুটো বস্তুকে ফেলা হয়েছে, কি কি? একটা চাকতি এবং একটা রিং। এটা চাকতি আর এটা রিং, চাকতি
রিং, নিচে ফেলে দেওয়া হলো। তাহলে এটা গড়াতে 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 এখানে পড়বে। কোনটার বেগ কেমন হবে এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসো তো হিসাব নিকাশ তো আগের মতো দেখি, আসো চাকতির হিসাব করি। চাকতি দেখো, ভর বা ব্যাসার্ধ নিয়ে কোনো কাহিনী নেই, কাহিনী শেপ নিয়ে। শেপ আলাদা বলে বেগ আলাদা হবে। চাকতি, তাহলে এটা এ বিন্দু, আর যখন এখানে এসে পৌঁছাবে বি বিন্দু, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। তো এ পয়েন্টের চাকতি যখন এ পয়েন্টে আসে, বিভব শক্তি mgh, গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার নাই, গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার নাই, এটা জিরো, এটাও জিরো। গড়াতে গড়াতে এখানে পড়লো, mgh নাই কারণ উচ্চতা শূন্য। কি আছে? হাফ এম ভি স্কোয়ার আছে আর হাফ আই ওমেগা স্কোয়ার আছে। ওকে, এখানে থাকলো mgh, আর এটা হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই কে চাকতির কত? চাকতি 1/2 mr স্কোয়ার চাকতি, আর ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তো ভি স্কোয়ার আর স্কোয়ার, সো আর স্কোয়ার কাটাকাটি। এটাই তো মজা, হাফ এম ভি স্কোয়ার এবং 1/4 এম ভি স্কোয়ার। ভাই এটা আমরা প্রথমেই করছিলাম, কিন্তু এই যে প্রথম ম্যাথটা, এটা সিলিন্ডার মানেই তো চাকতি রে ভাই, সিলিন্ডার মানেই তো চাকতি। এটা mgh, তাহলে এখানে mgh এটা ইকুয়াল টু 3/4 এম ভি স্কোয়ার, ভি কাটাকাটি। তাহলে এই ক্ষেত্রে বেগ হচ্ছে ভি হবে 4gh ডিভাইডেড বাই 3 রুট। যে ভাই এইসের মান দেওয়া নেই, লাগবে না এইসের মান, এটা চাকতির জন্য এই বেগটাকে আমি ভি1 বললাম, চাকতির জন্য এটাকে আমি ভি1 বললাম। এবার আসো রিং এর জন্য হিসাব করব। রিংটা এখানে লিখি। রিং এর জন্য সেম, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে রিং এর জন্য mgh হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে mgh এটা ইকুয়াল টু হাফ এম, তাকাও, ভি স্কোয়ার হাফ রিং এর জন্য এম আর স্কোয়ার, ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার কাটাকাটি। তাহলে 1/2 এম ভি স্কোয়ার আবার 1/2 এম ভি স্কোয়ার, একবারে লিখি, বড় হয়েছে না আমরা, তাহলে এম ভি স্কোয়ার, আর এখানে কি দাঁড়ালো? mgh, এম কাটাকাটি। তাহলে এবার হবে ভি ইকুয়াল টু রুট ওভার অনলি gh, তাহলে এটা ভি2 বললাম। তাহলে এটা চাকতির জন্য, এটা রিং এর জন্য। দেখলেই তো বোঝা যাচ্ছে, এখানে রুট ওভার অনলি জিএইচ মানে 1 জিএইচ, রুট ওভার 1 জিএইচ, রুট ওভার 4/3 তো একের চেয়ে বড়, এটাই বড়, দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে ভি1 ইজ গ্রেটার দেন ভি2, তাহলে কে বিজয়ী হবে? চাকতি আগে পৌঁছাবে, চাকতি বিজয়ী হবে। পারা যাবে বলো? চলো আমি একটু পানি খেয়ে নিই। হয়েছে? গুড। তাহলে চলো তো আরেকটা ম্যাথ দেখি। বলা হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক।
কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে দেখো যখন সুষম বৃত্ত আকৃতির কোনো বস্তু, চাকতি, গোলক, রিং, এগুলো যখন এভাবে গড়ায় না, মাটিতে যখন এভাবে গড়ায় না, তখন অক্ষ কোনটা বলো তো? অক্ষ কিন্তু সেন্টার। এই দেখো সেন্টারের সাপেক্ষে গড়াতে থাকে, অক্ষ কিন্তু সেন্টার, বুঝছো? আবার বলো না প্রান্ত বিন্দু, হ্যাঁ প্রান্ত কখন হবে? এই দেখো এইভাবে হলে, এইভাবে গড়ানোর সময় কি এভাবে ঘোরে নাকি? দেখো তো এইভাবে, এই যে চারপাশে ঘুরতেছে দেখো, এটা অক্ষ। এই এভাবে তো আর ঘোরে না, ঘোরে তো এই যে এভাবে, এভাবে ঘোরে, এই যে এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে, এইভাবে গড়ায়, তাই না? তাহলে অক্ষ কিন্তু মাঝখানেরটাই অক্ষ। তো আমাদের বলা হচ্ছে যে একটা চাকতির, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কয়ার। এটি 30 ডিগ্রি হেলানো তলে, 30 ডিগ্রি হেলানো তলে 2 মিটার নামার পরে, 2 মিটার নামার পর বেগ ও কৌণিক বেগ কত? বেগ ও কৌণিক বেগ কত? এই যে বেগটা বলছে, চাকতির কোন পয়েন্টের বেগ? এই যে চাকতি, এই চাকতির কোন বিন্দুর বেগ? শুধু বেগ বললে কোন বিন্দুর? অবশ্যই আমরা ভাববো প্রান্ত বিন্দু, ঠিক আছে? শুধু বেগ বললে রৈখিক বেগ, আর কৌণিক বেগ বললে তো কৌণিক বেগ নাম উল্লেখ করেই বলছে, মাথায় ঢুকাও কথাগুলা। শুধু বেগ বললে রৈখিক বেগ, আর কৌণিক বেগ বললে তো নাম উল্লেখ করে দিয়েই দিছে যে কৌণিক বেগ। তাহলে চলো ম্যাথটা করে ফেলি। একটা হেলানো তল দেখো, তাকাও, এই হচ্ছে হেলানো তলটা, হেলানো তলটা 30 ডিগ্রি। বলছে হেলানো তলের উপর থেকে চাকতিটা গড়ানো শুরু করে, এই যে এখান থেকে পড়া শুরু করে চাকতিটা, ঠিক আছে? চাকতিটা এখান থেকে পড়া শুরু করে, এই যে এর অক্ষ এটা, এই যে এরকম ডট 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 অক্ষ, এভাবে গড়ানো শুরু করে। তো বলতেছে গড়াতে গড়াতে যখন 2 মিটার নামার পরে, আচ্ছা 2 মিটার নামবে, এখান থেকে 2 মিটার, হেলানো তল ধরো অনেক বড় হেলানো তল, 2 মিটার নামছে, ধরলাম 2 মিটার, এইটুকু, এইটুকু ধরে নিলাম 2 মিটার। আচ্ছা ওইটুকু যদি 2 মিটার হয়, এই কোণটা 30 হলে তো এটাও 30, তাহলে কতটুকু উচ্চতা নামছে? উচ্চতা কতটুকু? আমার উচ্চতাটা বলো। উচ্চতা এইচ, এইটুকু না ভাই? এইটুকু হবে না এইচ? হেলানো তলটা এখানে, তো কি হয়েছে? যেটুকু নামছে, আমার তো এই পর্যন্ত কাহিনী, তার মানে আমার আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, আমার কাহিনী এখানেই খতম, এখানেই এখানেই লাগবে, ঠিক আছে? আমার লাগবে এইখানে, এইখানে বেগটা কত? এইখানে বেগ চাইছে, এইখানে কৌণিক বেগ চাইছে, তাহলে আমি আর এই নিচে যাব না, পারলে এইটুকু মুছে দিবা, এই যে নাই, আদি শেষ, আদি শেষ ধরে হিসাব করব, ঠিক আছে? এই যে এটা আমাদের শেষ বি বিন্দু, আর এটা আমাদের এ বিন্দু। আচ্ছা এটা 2 মিটার, এটা 30 ডিগ্রি, তাহলে দেখি তো, আসো তো এইচ কত? এইচ কত? কোণের বিপরীতটা লম্ব, তাহলে sin 30, সাগরের লবণ আছে, sin 30 হাফ h/2, h = 1 মিটার। এই যে পেয়ে গেলাম, এইচ পেয়ে গেছি, এইচটা 1 মিটার পেয়ে গেছি। এখান থেকে যখন এখানে আসবে তখন বেগ কত বের করতে বলছে, জড়তার ভ্রামক দেওয়া আছে, শুধু 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 বেশি তথ্য দেওয়া আছে, এত তথ্য লাগেই না। ব্যাসার্ধ দরকার ছিল না, জড়তার ভ্রামকটাও দরকার ছিল না। ব্যাসার্ধ, জড়তার ভ্রামক কিচ্ছু দরকার ছিল না, হ্যাঁ দরকার ছিল না, কারণ চাকতি, আর চাকতির বেগ √4gh/3, √4gh/3, ঠিক আছে? আসো আমরা যেহেতু মানগুলা ভদ্রতার খাতিরে দিয়ে দিছে, ব্যাসার্ধ, জড়তার ভ্রামক, এগুলো একটু ব্যবহার করে যদি করতে চাই, ওকে ওকে ওকে, করে করতে চাইলে ওকে, ভালো, কোনো সমস্যা নেই। এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট থেকে গড়ানো শুরু করছে, বেগ ছিল না, ঘূর্ণন বেগও ছিল না, তাহলে সমস্ত শক্তি mgh, গতিশক্তি, শক্তির সংরক্ষণশীলতা, এই বিভব শক্তিটা কনভার্ট হচ্ছে গতিশক্তিতে। তাহলে এখানে হাফ mv² আর হাফ আই ওমেগা স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে আমাদের আই দেওয়া আছে, ওমেগা দেওয়া নাই, ভিও দেওয়া নাই, এমও দেওয়া নাই, কিন্তু জড়তার ভ্রামক দেওয়া আছে। আচ্ছা ভিটাকে ভেঙে ফেলি তো, mgh, ভিটাকে ভেঙে ফেলি, 1/2 mgh
1/2m v ইকুয়াল টু ওমেগা আর, তাহলে v ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস 1/2 i ওমেগা স্কোয়ার। তো 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 এটা m জি এইচ, এবার 1/2 m আর স্কোয়ার v ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এটা চাকতির জড়তার ভ্রামক 1/2 m আর স্কোয়ার, তাহলে 1/2 m আর স্কোয়ার, এই যে এটা ওমেগা স্কোয়ার 1/2 i ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে চাকতির জড়তার ভ্রামক i, তাহলে i ওমেগা স্কোয়ার 1 প্লাস হাফ, এখান থেকে ওমেগার মানটা বের করব। আর এম জিএইচ এম এর মানটা বের করতে পারবো, এম এর মানটা দেখি i ইকুয়াল টু 1/2 m আর স্কোয়ার, এখান থেকে এম এর মানটা বের করে নিতে পারবো। i এর মানটা 0.1, 1/2 m আর স্কোয়ার 0.20 স্কোয়ার। দেখি এম এর মান কত পাওয়া যায়, এম এর মান কত পাওয়া যায়। শুধু করতেছি, হুদাই খাটনি করতেছি, দিন শেষে লাগেই না এগুলা। আচ্ছা করে দেখি একটু, 5 কেজি, তাহলে এম এর মান 5, জি এর মান 9.8 mgh, এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান 1, আই এর মান 0.1। এই ওমেগা স্কোয়ার ওমেগা বের করব 1 প্লাস 1/2, তাহলে 5 গুণ 9.8 গুণ 1, এটাকে ভাগ 0.1, এটাকে ভাগ 1 প্লাস 2 ইনভার্স দিয়ে, যা হবে রুট ওভার অ্যান্সার 18.07 ওমেগা, 18.073 এত রেডিয়ান পার সেকেন্ড, এটা ওমেগা। আর যদি বেগ বের করতে চাই ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর 18.073, আর এর মান 20 সেন্টিমিটার 0.20 3.61 এত মিটার পার সেকেন্ড। দেখছো, এবার কথা হচ্ছে হুদাই তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো কোনো কাজে লাগেই না, ঠিক আছে, কোনো কাজে লাগে না। দেখো ম্যাথ শর্টকাট, অর বেগ বের করতে হবে, কি এটা চাকতি, তো চাকতিটা করে আসছে বলে আর করছি না, এই যে এইটুকু করব, করে ভি ইকুয়াল টু চাকতি, তাহলে ভি ইকুয়াল টু 4/3 জিএইচ। দেখি তো কি আসে, 4/3, জি এর মান 9.8, এইচ এর মান 1, 4/3 9.8 গুণ 1 রুট ওভার অ্যান্সার 3.614। হ্যাঁ কি ব্যাপার, 3.614, ওই যে 3.61 এত মিটার পার সেকেন্ড, ওমেগা ওকে, ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। দেখি 3.61 ডিভাইডেড বাই 0.20, তাহলে একে ভাগ 0.20, আরে মিলে গেল তো 18.073। বুঝতে পারছো আমার কথাটা কি বোঝা গেছে? এই যে কত সহজ জিনিস, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তুমি দেখবা বিভিন্ন বইয়ে, গাইডে, টেস্ট পেপারে এইসব করা যাবে না এগুলো, ঠিক আছে। বুদ্ধি রাখতে হবে যে হেলানো তল থেকে গড়ায় পড়বে, এটার বেগ ডিপেন্ড করবে অনলি এইচের উপর, আর যে ধ্রুবকটা, হ্যাঁ দেখো ধ্রুবক 4/3, 10/7, শুধু 1, ধ্রুবকটা এক এক সময় এক এক রকম হবে, সেটা ডিপেন্ড করবে কার উপর, বস্তুর শেপের উপর, আকৃতির উপর। বুঝতে পারছো? ক্লিয়ার? আসো নেক্সট, একটি মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, একটা মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, এটি ভূমিতে কত বেগে আঘাত করবে, এটা ভূমিতে কত বেগে আঘাত করবে? আচ্ছা কোনো তথ্য দেওয়া নেই, না কোনো তথ্য ছাড়া ম্যাথ হবে, হ্যাঁ
তুমি আমাকে আগে বলো, তুমি আমাকে এটা বলো যে কোন একটা দণ্ড যদি ভূমিতে এই অবস্থায় থাকে, লম্বভাবে থাকে একটা দণ্ড, বলো এর বিভব শক্তি কত? বলো। ছোটবেলায় পড়ছো, 9-10 পড়ছো যে ভাই এর বিভব শক্তি আবার কি থাকবে, এটা দেখেন ভূমিতেই আছে। আচ্ছা, এই লাঠিটার সরু সুষম দণ্ডটার সকল বিন্দু ভূমিতে মিশে আছে? সকল বিন্দু ভূমিতে আছে না, সকল বিন্দু তো ভূমিতে নেই। এই বিন্দুটা ভূমিতে আছে, এই বিন্দুর জন্য H0, কিন্তু এখানে যে ভর বিন্দু আছে সেটা তো একটা উচ্চতায় আছে, এখানে যে ভর বিন্দু আছে সেটাও তো আর একটা উচ্চতায় আছে, তাই না? তো তার জন্য এর জন্য mgh থাকবে না, এর জন্য mgh থাকবে না? বলো বুঝছো কিনা? তাহলে এই লাঠির বিভব শক্তি 0 না, যেহেতু দেখো এই বিন্দুর ভূমি থেকে উচ্চতা 0, আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, বাড়ছে বাড়ছে বাড়ছে। তা আমরা এই সকল ক্ষেত্রে বিভব শক্তি হিসাব নিকাশ করার কাজে 9-10 কি কাজটা করতাম? ভার কেন্দ্রের সরণ নিতাম, মনে পড়ে? ভার কেন্দ্রের সরণ অথবা গড় সরণ, আমি জানি না কে কোনটা করছো, বাট 9-10 এই কাজটা আমরা করতাম। আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ও, আমরা ইন্টারে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এই কাজটা করব। তো 9-10 জ্ঞান দিয়ে আপাতত তোমাকে বুঝাচ্ছি, যেহেতু এখন আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়ি নাই। তাহলে এর বিভব শক্তিটা কত হবে? যদি এর এই যে এই উচ্চতাটা যদি h হয় বা l হয়, তাহলে বিভব শক্তি ইপি কত হবে? ইপি হবে mg, 0 না এলও না। 0 নিলে এটা কেমন হইলো? সকল বিন্দু কি ভূমির সাথে মিশে আছে? না। আবার এল নিলে সকল বিন্দু কি এখানে আছে? না। তাহলে mg l/2, কেন? কারণ ভার কেন্দ্র নিতে হবে, এই যে ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্রের সরণ কতটুকু? ভূমি থেকে ভার কেন্দ্রের উচ্চতা, একটা সরু সুষম দণ্ডের ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে, এই যে এখানে। তাহলে এটা হচ্ছে h প্রাইম, mg h প্রাইম হচ্ছে l/2 ভার কেন্দ্রের সরণ। বুঝছো? ওই যে কুয়া থেকে পানি শূন্য করার ক্ষেত্রে তুমি হিসাব নিকাশগুলো করতা, মনে করো দেখো। ঠিক আছে? আর যদি মনে করো যে না ভাই মনে পড়ে নাই, বুঝি নাই, জানি নাই, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো, এরপরে তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়বো আমরা। তাহলে আপাতত এইটুকু মাথায় রাখো। একটা মিটার দণ্ড মানে কি জানো? 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড, সেটা কাত হয়ে ধপাস করে পড়ে গেছে। একটা মিটার দণ্ড, এই যে 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড, এটা কাত হয়ে পড়ে গেছে, এই যে ভূমি, এরকম ভাবে এদিকে দেখো, এই ধপাস ধপাস করে পড়ে গেছে। তাহলে এটা কাত হয়ে ভূমিতে পড়ে গেছে, এই যে এরকম এইভাবে পড়ে গেছে, এইভাবে ঘুরে গেছে। কি হয়েছে? ঘুরে গেছে, ঘুরে কাত হয়ে ধপাস করে পড়ে গেছে, এরকম ছিল, ধপাস ঘুরে গেল না? দেখো তো, ঘুরে গেল না? ঘুরে পড়ে গেছে, তো মাটিতে গিয়ে দুম করে আঘাত করবে না? তো মাটিতে কত বেগে আঘাত করবে? এই যে কত বেগে, এখানে একটু কথা আছে, কত কৌণিক বেগে, সরি, কত কৌণিক বেগে আঘাত করবে। হ্যাঁ, কত কৌণিক বেগে আঘাত করবে। তার মানে ভূমিতে গিয়ে যখন আঘাত করবে তখন ওমেগাটা চাইছে, ওমেগা কত? দেখো শক্তির সংরক্ষণশীলতা বোর্ডে দেখো, যখন লম্বভাবে ছিল, দণ্ডায়মান অবস্থান ছিল, তখন শক্তি, ঘুরে যখন পড়ে গেছে তখন শক্তি। একটা বস্তু, এটা হচ্ছে ভূমি, তুমি 9-10 কি করতে, শক্তি সংরক্ষণশীলতা কিভাবে খাটাইতা? এটা ভূমি, এখানে যখন বস্তুটা আছে তখন সমস্ত শক্তি কি? বিভব শক্তি mgh, ধপাস করে মাটিতে পড়ে গেছে। এখানে এসে যখন আঘাত করলো তখন বেগ দিয়ে আঘাত করলো, তাহলে সমস্ত শক্তি কি? গতিশক্তি ½ mv²। তাহলে mgh-টাই কনভার্ট হয়েছে কিসে? ½ mv²। কি মনে পড়ে? তো ঠিক তেমনি কথা, শক্তি সংরক্ষণশীল। তাহলে যখন দণ্ডায়মান অবস্থায় ছিল তখন কোনো ঘূর্ণন বেগ ছিল না, তখন ওমেগা ছিল 0, তাই না? ঘোরে নাই তো, এরপরে তো ঘুরে গেছে, পড়ার সময় ঘুরে গেছে। তাহলে প্রথমে দণ্ডায়মান অবস্থায় ছিল, তখন কোনো ওমেগা ছিল না, তখন কোনো ভি ছিল না। এখানে কিন্তু কোনো দৌড়াদৌড়ি নেই, জায়গা দাঁড়ায় ঘুরতেছে। এখানে কিন্তু কোনো ½ mv² হবে না, কেন? এই যে জাস্ট জায়গা দাঁড়ায় ঘুরছে। নাকি ঘুরতে ঘুরতে দৌড় লাগাইছে, দৌড় দিছে? না, জাস্ট জায়গা দাঁড়ায় ঘুরে গেছে, জায়গা দাঁড়ায় ঘুরে গেছে। তাহলে এই দণ্ডায়মান অবস্থায় তার বিভব শক্তি mg, ভালো করে তাকাও, mg, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা l, তাহলে mg l/2 ভার কেন্দ্র, ওই যে ওখানে লিখলাম
এটা হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি নেই, গতিশক্তি 0, গতিশক্তি নেই, গতিশক্তি নেই, হাফ আই ওমেগা স্কোয়ার নেই, এটা 0। এবার ঘুরে যখন এখানে পড়লো, ঘুরে গেল, যতই ঘুরছে ওমেগা বাড়ছে বাড়ছে বাড়ছে, ওমেগা সবচেয়ে বেশি, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার মাটিতে পড়ে গেছে না, দেখো মাটির সাথে মিশে গেছে, তাহলে ভূমি থেকে উচ্চতা কত 0, তাহলে বিভব শক্তি নাই, বিভব শক্তি 0। তাহলে বুঝলা কি হইল, এই যে দণ্ডায়মান অবস্থায় যখন ছিল তখন তার সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, এভাবে ঘুরে গিয়ে যখন পড়ছে তখন ওই বিভব শক্তিটাই কনভার্ট হয়েছে গতিশক্তিতে। বোঝা গেছে, বিভব শক্তিটাই কনভার্ট হয়েছে গতিশক্তিতে। এবার একটু বোর্ডে তাকাও, দেখো mg/L/2, এল এর মান কত 1 মিটার, কেন মিটার দণ্ড 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড। এটা হচ্ছে হাফ আই জড়তার ভ্রামক ওমেগা স্কোয়ার, ওমেগা বের করতে বলছে, জড়তার ভ্রামকটা বসাই দিলে কাজ শেষ। দেখি কে বলতে পারে জড়তার ভ্রামকটা কত, কোন সূত্র বলো তো দেখি, জড়তার ভ্রামক কোনটা, দণ্ড, মিটার দণ্ড, সরু সুষম দণ্ড, প্রান্ত বিন্দু, মধ্যবিন্দু না, প্রান্ত বিন্দু দিয়ে ঘুরে গেছে, অক্ষ এই যে অক্ষটা প্রান্ত, দেখো প্রান্ত বিন্দু দিয়ে ঘুরে গেছে, তো প্রান্ত বিন্দু দিয়ে ঘুরলে সূত্র কি 1/3 m l স্কোয়ার, মনে পড়ে, এম এম কাটো, আর এল এর মান 1 মিটার, জি 9.8, এল এর মান 1 মিটার, এল এর মান 1, এটা 1/2 1/3 1 স্কোয়ার ওমেগা স্কোয়ার, বাকি থাকলো কি ওমেগা, তাহলে ওমেগাটা বের করি, 9.8 ভাগ 2 গুণ 6 গুণ 6 রুট ওভার অ্যান্সার 5.422, 5.422 এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। কি বাচ্চা লোক বুঝতে পেরেছ? সহজ পড়াশোনা, খুবই খুবই সহজ পড়াশোনা, ঠিক আছে? তাহলে কৌণিক গতিশক্তির ডান। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা। তাহলে নেক্সট দিন আরেকটা টপিক নিয়ে দেখা হচ্ছে আমাদের, ওকে? ভেক্টর এবং এই দুইটা চ্যাপ্টার, নিউটনের বলবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এই নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা তোমার যত ভালো ক্লিয়ার থাকবে, মহাকর্ষ, কাজ ক্ষমতা শক্তি, স্থির তড়িৎ, এই অধ্যায়গুলো তোমার বুঝতে সমস্যা, মানে সবচেয়ে সুবিধা হবে, বুঝতে সমস্যা কম হবে, ওকে? তো টাটা, সবাই ভালো থাকো।